রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগী চালক সহ ৩ জনের প্রাণহানি। আহতদের নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেলে। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে টিন শেড ঘরে বিস্ফোরণ, নারী শিশু সহ দগ্ধ ৮, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বার্ন ইউনিটে। ঘর ভিতরে একটা আওয়াজ হলো, ধুম করে আওয়াজের সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া থেকে বসলাম, বসার পর দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এমন বলে আরো দুই একবার হয়েছে, এত হয় নাই, কিন্তু এবার অনেক মারাত্মক হয়েছে। দুইটা পরিবারের, এক পরিবারের 5 জন এবং আরেক পরিবারের 3 জন। তো যে পরিবারের 3 জন এসছে, ওরা এই পরিবারের প্রায় সকলেই মানে বেশ মেজর বার্ন যাদের হয়েছে। উৎপাদনকারী জেলা টাঙ্গাইল, গাজীপুরেও লেবুর দর চড়া। অফ সিজন হওয়ায় উৎপাদন কম, বলছেন বাগান মালিকরা। অধিক মুনাফা ঠেকাতে খুচরা বাজার তদারকির তাগিদ। পাইকারি কিনছে 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে, বাড়তিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাকের সাথে সংঘর্ষে রোগী সহ অ্যাম্বুলেন্সের 3 আরোহী মারা গেছেন। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে রাজশাহী মেডিকেলে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জে একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছে। হৃদরোগে আক্রান্ত মা সুন্দরী রানীকে নিয়ে রাজশাহী মেডিকেলে যাচ্ছিলেন ছেলে মেয়ে সহ আত্মীয়রা। পথেই ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ যায় মা, মেয়ে ও অ্যাম্বুলেন্স চালকের। হাসপাতালে চিকিৎসাধীন ছেলে অসীম সহ আরও 2 জন। ভোরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ির রাজবাড়িহাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জমুখী দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। আমরা ওখানে স্পটে গেছিলাম, যেটা দেখেছি যে গাড়িতে আমাদের ড্রাইভার সহ মোট 6 জন ছিল। 3 জন হচ্ছে যে স্পট ডেথ আমাদের ড্রাইভার সহ, আর 3 জনকে আরও রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল। আমি সকালে ফোন পাইছি যে আমার একটা শালা হয়, ওই রাজশাহী মেডিকেল আছে। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রোগী সুন্দরী রানী, অ্যাম্বুলেন্স চালক জুয়েল সহ 3 জন। আহত হয় আরও 3 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ড্রাইভার ছাড়া 5 জন ছিলেন, তার ভিতরে 3 জন স্পটেই ডেড হয়েছে, আর বাকিগুলোকে মুমূর্ষু অবস্থাতে রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে আমরা এখানে আসছি। ভোর 5:30টা নাগাদ আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়। নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং একজন অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তারা কেউই আশঙ্কামুক্ত নন। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা, বলছে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিন শেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 পরিবারের নারী শিশু সহ দগ্ধ হয়েছেন 8 জন। তাদের মধ্যে 6 জনই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার দিবাগত রাত 3:30টা হঠাৎই বিস্ফোরণ ঘটে জালকুড়ি এলাকার একটি টিন শেড বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে পুরো টিন শেড ঘরে। এ সময় 2টি কক্ষে থাকা 8 জনই দগ্ধ হন। জানা গেছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে, যেখানে বুদবুদ করে গ্যাসটা বাইর হচ্ছে। এটা দীর্ঘদিন এটা লিকেজ আছে, এবং আজকে যে ঘটনা ঘটছে, এই গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। পিছন দিক দিয়ে গ্যাসের আপনার লাইন আছে, তো এই লাইন থেকে মনে করেন যে আপনার ঘরের ভিতর দিয়ে আগুন বেরোতেছে। গেট লাগাই না ছিল, গেট খুলতে খুলতে ওনাদের পুরো শরীরে প্রতিটা অঙ্গে জ্বলে গেছে। কয়েকদিন পর পর একটা গ্যাসের গন্ধ হয়, মানে কিছুদিন আগে 2-3 দিন হয় নাই, বিল্ডিং ঘর বাড়ি পুরো কাঁপাই দিছে, মানে গ্যাসের ধাক্কায়। আমরা মনে করছি ভূমিকম্প। যা অবস্থা, এখন তো ভর্তি একজন করে ট্রিটমেন্ট দিতেছে আর কি।
ভোর 4:30টার দিকে দগ্ধ সবাইকে আনা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীর স্বজনদের অভিযোগ পর্যাপ্ত সেবা পাননি বার্ন ইনস্টিটিউটে। হসপিটালে থাকবো 24 ঘন্টা 2 থেকে 3 জন ডাক্তার থাকতে হইব, আর এই জায়গার ভিতরে একজন ডাক্তারে তো আর 5 জন সামলাইতে পারবে না। একটা সিরিঞ্জ আনতে হয় বাইরে থেকে কিনা, তাহলে এটা কি হসপিটাল বলে নাকি? একজনেই আর কি সবার ট্রিটমেন্ট দিতেছে, 2 ফ্যামিলির লোক একসাথে পড়ছে। আমার ভাগনার শৈল মূল পুরো, আমার বঞ্জামের শৈল পুরা গেছে গা, আয়া দিয়ে আর কোনো গুরুত্বই দেয় না, কই দেখে আর আঙ্গলকে স্যানসন করা করে ঢুকতেই দেয় না। হাসপাতাল পরিচালক জানান দগ্ধদের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 8 জনের মধ্যে 2 জন অল্প বার্ন আর বাকি সবারই কিন্তু মেজর বার্ন। তো আমরা তাদেরকে সেইভাবে, আমাদের তো একটা প্রোটোকল আছে আপনারা জানেন, সেই অনুযায়ী তাদেরকে প্রাইমারি চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে এইচডিউতে দিয়েছি এবং এরপরে আমরা পর্যায়ক্রমে উন্নতি অবনতির উপর ভিত্তি করে আমরা আবার আমাদের চিকিৎসার প্রোটোকল চেঞ্জ করি। রোগীদের আরো উন্নত সেবা দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান পরিচালক, যাতে আরো দ্রুত করা যায়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার তদারকি করছে জেলা প্রশাসক ও সিটি মেয়র। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, বাজার মনিটরিং এ কোনো অনিয়ম কি চোখে পড়েছে কিনা, আর আপনি সবশেষ তথ্য দিবেন আমাকে যা আছে আপনার কাছে। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে, এবং এই খাতুনগঞ্জকেই বলা হয় ভোগ্যপণ্যের দাম ওঠানামার কারিগর, এবং এই জায়গাটাতেই সিন্ডিকেট এবং যত ধরনের মজুদ সব কিন্তু এই জায়গাটাতেই করা হয়। এই মজুদ যেন ভেঙে ফেলা যায়, সিন্ডিকেট ভেঙে ফেলা যায়, সেজন্য এই প্রথম বলা যেতে পারে কোনো সিটি মেয়র, কোনো জেলা প্রশাসক প্রথম সরাসরি এই বাজার পরিদর্শন এসেছেন, এবং তারা এসে যে জিনিসটি দেখেছেন সেটা হচ্ছে তেলের একটি সংকট তারা দেখেছেন। কারণ তারা যে বিষয়টি দেখেছেন যে তেল আমদানি বাড়লেও বাজারে কিন্তু তেল নেই, সেই বিষয়টা কিন্তু জেলা প্রশাসক এবং সিটি মেয়র দুজনই দেখেছেন। আমরা একটু এই বিষয়ে সিটি মেয়রের সাথে একটু কথা বলবো। তেলের বিষয়ে আসলে কি দেখলেন বাজার পরিদর্শনে এসে? না, এটাই বলছে যে ভোজ্য তেল অলমোস্ট আমরা আসলে 2-1টি দোকান ছাড়া কোনো দোকানে দেখতে পেলাম না। এখানে ভোজ্য তেল প্রায় উধাও হয়ে গেছে, এবং আমরা যেটা খবর নিয়ে দেখলাম যে তারা প্রচুর পরিমাণে ভোজ্য তেল আমদানি করেছে, বাট তারা বাজারজাত করেনি। কোনো একটা জায়গায় তারা রেখে, সেটা বন্দরের লাইটারাইজ জাহাজ কিংবা অন্য কোনো জায়গায় তারা সেগুলো রেখে দিয়েছে, এবং আমরা সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমরা মনে করছি যে অনতিবিলম্বে তারা যদি এই কাজগুলো তারা যদি মার্কেটে সাপ্লাই না বাড়ায়, তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আমরা জেলা প্রশাসক দেওয়া যাবে না, জনগণের সুবিধার জন্য যা যা করার সেটা আমরা জেলা প্রশাসক আমরা ইনশাল্লাহ বদ্ধপরিকর। আমরা জেলা প্রশাসককেও দেখছি, ফরিদা খানম তিনি আছেন, তার কাছে জানতে চাইবো অভিযান পরিকল্পনা কিভাবে সাজালেন এই যে সিন্ডিকেট ভাঙার বিরুদ্ধে? অভিযান পরিকল্পনা সাজিয়েছি এই 1 মাস, রোজার 1 মাস আমাদের 400 অভিযান চলবে। আমরা টোটাল চট্টগ্রামটাকে 21টি সার্কেলে ভাগ করেছি, মহানগরীতে 6টি সার্কেল, উপজেলায় 15টা সার্কেল। কাল থেকে এ পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি 45টা অভিযান চলেছে। আজকে আমরা এখানে নেমেছি, আজকেও মোবাইল কোর্ট চলছে। কয়েকটা তেল ইম্পোর্টার কোম্পানির নামে একটু অভিযোগ এসেছে, আমাদের ইন্টেলিজেন্সও বলেছে, আমরা কালকে তাদেরকে ডেকেছি যাতে তারা তেল বাজারে ছেড়ে দেয়, সেজন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। যদি কালকে মিটিংটা ইফেক্টিভ হয় ফাইন, আর যদি তারা বাজারে তেল না ছাড়ে আমরা তো খোঁজ খবর নিব, তাহলে আমরা পরের দিন থেকে লফুল অ্যাকশনে যাব। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা বললেন। আলামিন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে বাজার তদারকি সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। লেবু চাষাবাদের জন্য বেশ প্রসিদ্ধ টাঙ্গাইল ও গাজীপুর। রোজায় এই 2 জেলাতে এবারও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন বছরের সময়টায় লেবুর উৎপাদন কম হয়, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় দামও বেশি। তবে খুচরা বাজারে অধিক মুনাফা লাভের প্রবণতা ঠেকাতে বাজার তদারকি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোজায় সারাদিনের তৃষ্ণা বা ক্লান্তি মেটাতে ইফতারে বেশ কার্যকর লেবুর শরবত। তাই প্রতি বছর রোজা এলেই চাহিদা বাড়ে লেবুর, সেই সাথে কম বেশি বাড়ে দামও। রাজধানী সহ বিভিন্ন জেলায় লেবুর যোগানের একটি বড় অংশ আসে টাঙ্গাইল থেকে। সেই টাঙ্গাইলে এবারও লেবুর দাম বেশ চড়া। পাইকারিতেই প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, খুচরা বাজারে যা কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকায়। 1 কেজিতে লেবু থাকে 14 থেকে 15টি। মাঝারি আকারের এই লেবু খুব একটা রসালোও নয়। বিক্রেতারা বলছেন যোগান কম থাকায় দাম বেশি।
পাইকারি কিনছিল 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। আমদানি কম, মনে করেন অনেক দূরে থেকে আসে, খরচা বেশি, এর জন্য দামটা একটু বেশি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে বাড়তিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে বাজারে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। জেলায় এলাচি, সিডলেস সহ কয়েকটি জাতের লেবু চাষ হয়। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফাল্গুন চৈত্র মাসে লেবুর উৎপাদন কম হয়, তাই সরবরাহও কম। শীতের পরের থেকে আমাদের লেবুর উৎপাদনটা এমনি কমে যায় আর কি, এটা মৌসুমি ইয়াতে বলতে পারেন। এখন মনে করুন 100 টাকা, 120 বা 90 এরকম থাকে। সিডলেস এটা দিলদুল লেবু নামে পরিচিত, এটা কিন্তু সারা বছরই একটা মানে এই লেবুটা হয়, এটা একটা ভালো একটা দিক। তবে আসলে সব মাসে কিন্তু একই রকম প্রোডাকশন হয় না, যেমন এই যে ফাল্গুন চৈত্র মাসে একটু কমে যায়, তারপর আবার আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়বে। পাশের জেলা গাজীপুরে লেবুর দামে যেন রীতিমতো আগুন। বাগানে কলম্বো জাতের বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। সিডলেস জাতের হালি 60 থেকে 80 টাকা, আর কাগজি লেবুর হালি 40 থেকে 50 টাকা। বাগানিরা বলছেন, অফ সিজন হওয়ায় লেবুর যোগান কম। হালি বিক্রি করছি 70 টাকা, 80 টাকা, কিন্তু কেজি বিক্রি হচ্ছে 180, 160 টাকা। বাগানে ছিলাম একটু কম দামে কেনার জন্য, বাগানে দেখি বাগানে চড়া দাম, কিন্তু বাগানে লেবু নাই। এই বাগান থেকে রমজানের আগে আমি 20 থেকে 30 টাকা হালি লেবু কিনছি। এদিকে খুচরা বাজারে কলম্বো জাতের বড় আকারের লেবুর হালি 180 থেকে 200 টাকা, সিডলেস জাত 110 থেকে 120 টাকা হালি, কাগজি লেবুর হালি 60 থেকে 70 টাকা। খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। লেবুর যে চেষ্টা হচ্ছে যে এখন তো পর্যাপ্ত পরিমাণ লেবু নাই, কিন্তু যে পরিমাণ লেবু বাজারে উঠছে অনেকে সিন্ডিকেট ব্যবসা করতেছে, কিন্তু আমরা এটারে চেষ্টা করতেছি এটা থামানোর জন্য। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে সকাল 7টায় ঢাকার দিকে রওনা হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি। পরে 8টা 50 মিনিটের দিকে জামালপুরের নান্দিনা স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়, বন্ধ হয়ে যায় ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। 1.5 ঘন্টা পর ময়মনসিংহ থেকে আলাদা একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 7টায় ব্রহ্মপুত্র ট্রেনে ঢাকামুখী যাত্রা শুরু করি, তো রাস্তার ভিতরে ট্রেন নান্দিনা স্টেশনে পৌঁছার পরে 8:30 বা মানে 8:40 দিকে এখানে ইঞ্জিন বিকল হয়ে যায়। বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ডাইনামিক সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট। শ্রমিকের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ। গতকাল রাতে একই স্থানে বকেয়া বেতনের দাবিতে প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রতীক অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানার শ্রমিকরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, শ্রমিকরা কি নিয়ে বিক্ষোভ করছে আর শিল্প পুলিশ এই বিষয়ে কি বলছে? সকাল 9টার পরই এই ঘটনার পর কিন্তু এই উত্তেজিত যে শ্রমিক, সেই শ্রমিকরা কিন্তু বেশ কয়েকটি গার্মেন্টস ভাঙচুর করে। এরপর কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী এসে এই ঘটনাস্থলে এসে আসলে যান চলাচল স্বাভাবিক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি শিল্প পুলিশ এবং গাজীপুর জিএমপি মেট্রো পুলিশ ঘটনাস্থলে আসলে এখানে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে। অভিযোগ রয়েছে মূলত যে পোশাক কারখানাটি দেখানোর চেষ্টা করছে, সেই পোশাক কারখানাটির ভবনের উপর থেকে আসলে একজন শ্রমিক আসলে সেখান থেকে পড়ে নিহত হয়। এরপর সেই ঘটনাকে কয়েকটি ভাবে আসলে গুঞ্জন সৃষ্টি হয়। এরপর থেকে পার্শ্ববর্তী যে এলাকার যে গার্মেন্টসগুলো রয়েছে, সকল গার্মেন্টসের শ্রমিকরা যখনই আসলে আজকে গার্মেন্টসে প্রবেশ করতে থাকে, এরপর থেকে তাদের এখানে মূলত এই প্রত্যেকটি গার্মেন্টসে আসলে তারা মূল ফটকে এসে তারা আন্দোলন করতে থাকে। আন্দোলন করার পর এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাশাপাশি ঢাকা টাঙ্গাইল সড়কে তারা বিক্ষোভ করে। এরপর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ এই মহাসড়কটি আসলে অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে বিশাল যানজট সৃষ্টি হয়ে যায়। যানজট সৃষ্টি হওয়ার এক পর্যায়ে মূলত ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করে। এরপর থেকে এখন
পর্যন্ত ঠিক 10 মিনিট আগ থেকে এখানে যে সড়কটি দেখানোর চেষ্টা করছি সে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেটি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক চলছে। পাশাপাশি এইখানে যত পোশাক কলকারখানা রয়েছে সেখানে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যে বিষয়টি দেখছি গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর এলাকা, যেটি আসলে এখানে কেয়া গার্মেন্টস নামে একটি রয়েছে, সেখানেও কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে, ঠিক একই দাবি নিবে। সোহার, পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।